আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব পরবর্তী থেকে আরও কয়েকটা গল্পের উপর এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেটা তোমাদের পরীক্ষার জন্য সহযোগিতা করবে। যেহেতু তোমরা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে, তো ভর্তি পরীক্ষার জন্য অনেকে চিন্তা করতেছো কি পড়বো বা না কি করব। তো তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, সাথে ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবে না। তো চলো শুরু করি। গতদিন কিন্তু আমি আরো কয়েকটা ভিডিও আপলোড করেছি, তো সেগুলো চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। এখন আমি এখানে দেখিয়ে দিব আলোর পথ। তো আলোর পথটা আর এর আগে যেগুলো ছিল সেটা কিন্তু আমি আপলোড দিয়েছি, যেটা ছিল তোমাদের আমি একটু দেখিয়ে দিই। আগেরগুলো ছিল বিলাসী এবং অপরাজিতার উপর, আজকেটা আমি দেখিয়ে দিচ্ছি আলোর পথ। আলোর পথ এটা লিখছে কে? কাজী নজরুল ইসলাম। তো বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 খ্রিস্টাব্দ 11 জ্যৈষ্ঠ 1306 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ কিছু স্বীকৃতি ও সাহিত্যকর্ম তার এখানে দিয়েছে, পুরস্কার ও সম্মাননা, এগুলো একটু দেখে নিও। তারপরে কি সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, তোমাদের যে লেখকের এদের থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন আসতে পারে কাব্যগ্রন্থ এবং তাদের উপন্যাসের উপরে, সেজন্য এটাও কিন্তু দেখার প্রয়োজন পড়ে। এরপর কি লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা লেখকেরই কিন্তু তার নিজস্ব কিছু কাব্যগ্রন্থ রয়েছে, উপন্যাস রয়েছে, গল্প রয়েছে, নাটক রয়েছে অথবা প্রবন্ধ রয়েছে। তো সেগুলোর উপরে কিন্তু নির্ভর করে একটা দুইটা এরকম বা তিনটা চারটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তো লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বলি যেটা, তিনি গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন 10 বছর বয়সে। এটা হচ্ছে লেখক সম্পর্কিত, মানে কাজী নজরুল ইসলাম সম্পর্কিত কিছু তথ্য। তিনি 12 বছর বয়সে লেটোর দলে যোগ দিয়ে যে ধরনের গান রচনা করতেন, যেমন হচ্ছে পালা গান। তিনি আসানসোলে এক রুটির দোকানে চাকরি নেন। মাসে কত টাকা বেতন ছিল? মাসিক 5 টাকা বেতন ছিল। তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় 1929 সালের 25শে ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে। তো এগুলো তোমরা একটু দেখে নিও। তার প্রকাশিত কিছু গ্রন্থ রয়েছে এখানে, যেমন ব্যথার দান, মুক্তি, অগ্নিবীণা, ঝিলমিল, বাঁধনহারা, এগুলা। আর তা গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের পরীক্ষার জন্য আসে, যেমন কর্ণধার অর্থ কি? কর্ণধার হচ্ছে নেতৃত্ব দানকারী ব্যক্তি। আলোর পথ দেখাবে আমার সত্য, বাক্যটি কোন রচনার? আমার পথ প্রবন্ধের। তো পরীক্ষা আসতে পারে যে আলোর পথ দেখাবে আমার সত্য বাক্যটি কোন রচনা? এটা হচ্ছে আমার পথ প্রবন্ধে। কোন পথ কবির কাছে বিপথের? সত্যের বিরোধী পথ। কোন ধরনের ভয় কবিকে বিপথে নিয়ে যাবে না? রাজভয়, লোক ভয়। এরপরে কে বাহিরে ভয় পায়? যার ভিতর ভয়। এগুলো তোমরা একটু দেখে নিও। আমি ভিডিওতে তো ডিটেলস আলোচনা করা যায় না, ভিডিওগুলো বড় হয়ে যায়। এরপরে দেখো এখানে রয়েছে দেশের শত্রুকে দূর করতে কি প্রয়োজন? আগুনের সম্মাননা। এরপরে রয়েছে এই একই নিয়ে, মানে তোমাদের আলোর পথ গল্পেরই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এমসিকিউটা এটাও কিন্তু তোমরা পড়ে রেখো, এখানে অনেকটা দেওয়া রয়েছে। আমি আর সবগুলো আলোচনা করবো না, তোমরা ভিডিও থেকে একটু স্ক্রিনশট মেরে নিও অথবা ভিডিওগুলো সেভ করে রেখো পরবর্তীতে দেখার জন্য। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? এখানে রয়েছে অগ্নিবীণা, শিউলিমালা, যুগবাণী, এরপর রয়েছে মৃত্যুখোদা। সবগুলোই কিন্তু কাজী নজরুল ইসলামের রয়েছে, কিন্তু বলছে কি উপন্যাস, এটা হচ্ছে মৃত্যুখোদা। এখানে দেখো উপন্যাস, গল্প, কাব্যগ্রন্থ এটা কিন্তু আলাদা করে দিয়েছিল। তো উপন্যাসে কিন্তু মৃত্যুক্ষুধা রয়েছে, যার জন্য মৃত্যুক্ষুধাটা হচ্ছে উপন্যাস। আলোর পথ প্রবন্ধে পথ প্রদর্শককে সত্য। কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো যারা অন্যকে গুরু বলে মনে করে। এরকম অনেকগুলো রয়েছে, এটা একটু তোমরা দেখে নিও। আর যখন এমসিকিউ আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে তথ্যাবলি দিয়ে, তাহলে কিন্তু তোমাদের পুরো গল্পটা মনে আসবে। আর গল্পটা মনে আসলে তোমাদের জন্য এটা পড়লে অনেক ইজি মনে হবে, আর পরীক্ষার জন্য কনফিডেন্সটাও কিন্তু বেড়ে যাবে। না পড়লে কিন্তু তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। আর পরীক্ষার হলে যে মনে করবা যে আমরা অন্যের আশায় যাব, অনেকেই কিন্তু দেখাতে চাবে না, কারণ সবারই কিন্তু পরীক্ষায় চান্স পেতে হবে। এটা মাথায় রাখবে, কারণ সবাই চাবে যে সে পরীক্ষায় পাশ করে যাক। এরপর কি রয়েছে? মানব কল্যাণ। তো মানব কল্যাণের আবুল ফজল লিখেছেন। তো আবুল ফজলে জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায়। তার পিতার নাম ছিল ফজলুর রহমান। এখানেও সেম ভাবে কবির নিয়ে কিছু পুরস্কার, সম্মাননা এবং তার উপন্যাস নিয়ে আলোচনা করেছে, সাথে দিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য বলে। তো এগুলো তোমরা একটু পড়ে নিও, আমি তোমাদের একটু দেখিয়ে দিয়ে যাই এভাবে। আমি আর ডিটেলস আলোচনা করব না, করলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়।
এই যে গুরুত্বপূর্ণ তথ্য বলি, এটা পড়লে অনেকটা গল্প মাথায় চলে আসে। এখানে কি বলছে, উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? ইসলামের নবী বলেছেন। এখানে কি বলছে, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছে। এমসিকিউটার প্রথমে মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। তারপরে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে মানসিকতা। এখানে 4টা অপশন রয়েছে, সংস্কার, দেখার কৌশল, দেখার ইচ্ছা বা মানসিকতা। তো দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য মানসিকতাটাই বোঝানো হয়। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলন। এখানে তোমরা একটু দেখে নিও। এরপরে আরো কি রয়েছে গল্প, মাসিপিসি। তো মাসিপিসি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 19শে মে 1908 খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে। তো এখানেও সেম ভাবে লেখক সম্পর্কে কিছু পরিচিতি দিয়েছে, লেখক সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। এরপর গল্পের যে তথ্যবলী, গুরুত্বপূর্ণ তথ্যবলী বলে, সেটা এখানে রয়েছে। তো গল্পের তথ্যবলীটা আমি কয়েকটা প্রশ্ন পড়ি। মাসিপিসি গল্পের উল্লেখকৃত পুলটি কিসের তৈরি ছিল? কংক্রিটের তৈরি। তারপরে সালতি থেকে মাথার উপরে কয়জন খড় তুলে দিচ্ছিল? 2 জন। কৈলাস মাথার চুল কেমন ছিল? কদম ছাটা রুক্ষ। এখানে সবগুলো ডিটেলস রয়েছে, খুঁটিনাটি ভাবে দিয়েছে। এটা পড়লে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক ইজি হয়ে যাবে। তো মাসপিসি সম্পর্কে এখানেও কয়েকটা প্রশ্ন রয়েছে, তোমরা একটু দেখে নিও। এপাশেও কিছু, এখানে দেখো এমসিকিউ দিয়েছে। প্রত্যেকটা গল্পে কিন্তু সেম করেছে। মাসপিসি গল্পে আহ্লাদীর মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ? রহমান। মাসপিসি গল্পে 2 বিধবার চরিত্রে মিল কিসের? দায়িত্বশীলতা এবং মানবিক জীবন যুদ্ধে। এরপরে এখানে গল্পগুলো আর সেম ভাবে এপাশেও অনেকটা টিক চিহ্ন রয়েছে বা এমসিকিউ রয়েছে, তো এগুলো তোমরা দেখে নিও। তারপর আরেকটা গল্প রয়েছে কি, 52 দিনগুলো। কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের পরিচিতি রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এবং জাতির জনক। তার জন্ম 1920 খ্রিস্টাব্দের 7ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তো এটা তার সম্পর্কে, তার কিছু স্বীকৃতি এবং সাহিত্যকর্ম এখানে তুলে ধরা হয়েছে। তিনি 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালে তিনি যুগ্ম সম্পাদক মনোনীত হন। এরপর সাধারণ সম্পাদক 1953 সালে 9 জুলাই তিনি আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তো এরকম ডিটেলস কিছু এখানে আলোচনা করা রয়েছে। তার যে সাহিত্যকর্মের মধ্যে ছিল অসমাপ্ত আত্মজীবনী, যেটা তিনি 2012 সালে, কারাগারে রোজনামসা 2017 এবং আমার দেখা নয়া চীনা 2020 এবং আমার কিছু কথা গল্প গ্রন্থ। লেখক সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, সাথে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যবলী বলে এই যে 52 দিনগুলোর গল্প, সেটাই। তো শেখ মুজিবুর রহমানকে কখন জেলে গেটে নেওয়া হয়? 15 ফেব্রুয়ারি সকালে। শেখ মুজিবুর রহমানের সঙ্গে আর কাকে জেল গেটে আনা হয়েছিল? মহিউদ্দিনকে। তারপর কি, নারায়ণগঞ্জ থেকে কয়টা জাহাজে শেখ মুজিবুর রহমানের যাওয়ার কথা ছিল? রাত 11টা জাহাজে। সেম ভাবে এপাশে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এটাও তোমরা একটু দেখে নিও। এরপরে ওখানে এই যে আমি একটু রেখে রেখে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সবগুলো তো আর ডিটেলস আলোচনা করা ভিডিওতে সম্ভব হয় না, যেহেতু তোমরা আগের গল্পগুলো পড়েছো, এটা দেখলে তোমরা ইজিলি বুঝে নিতে পারবে। এরপর কি, রেইনকোট। রেইনকোট লিখেছে কে? আখতারুজ্জামান। তো আখতারুজ্জামান ইলিয়াস, তিনি বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম। 1943 সালে 12 ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গেটিয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে কিছু স্বীকৃতি সাহিত্যকর্ম রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ তথ্যবলী বলে যে রেইনকোটের, তো কলেজে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? আকবর সাজিদ। বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে কে? প্রিন্সিপালের পিয়ন। পিয়ন ইসাহাকের বক্তব্য, কারা ইলেকট্রিক ট্রান্সফরমার ফাটিয়ে দিয়েছিল? মিসক্রিয়েন্ট। তো এই যে এখানে কিন্তু সবগুলোরই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে 52 দিনগুলির পরে, কিন্তু তোমাদের রয়েছে এটা হচ্ছে রেইনকোট। তো রেইনকোটের এমসিকিউটা, মিলির হাতে স্টোন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। শওকত ওসমান, ওহিদুল জাহির, শওকত আলী। তো এই যে এটা এখানে কালো করা, এটাই হচ্ছে অ্যান্সার, আখতারুজ্জামান ইলিয়াস। এখানে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে উদ্ধৃত চরণটি যে রচনায় অন্তর্গত? রেইনকোট। তো এগুলো হচ্ছে এরকম, এখান থেকে তোমরা সবগুলো একটু দেখে নিতে পারবে। এরপরে দেখো আরো একটা গল্প রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটাও তোমরা একটু এখান থেকে দেখে নিও। এখানে এমসিকিউ দেওয়া রয়েছে, তার সাথে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেনের যে গৃহ, সেটা
তোমার রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুর থানার অন্তর্গত পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ যে গল্প গৃহ। তিনি প্রথমে যে নামে লিখতেন মিসেস আর.এস. হোসেন। তিনি সাহিত্য সাধনার আত্মনিয়োগ করেন ভাগলপুরে বসে। তার স্বামীর মৃত্যু হয় 1909 সালে। রোকেয়া সাখাওয়াত হোসেন লেখনী ধারণ করেন মুসলিম সমাজের কুসংস্কার ও জড়তা দূর করার জন্য। রোকেয়া প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু স্বশিক্ষিত। স্বামীর মৃত্যুর পর তিনি সমাজসেবা ও সমাজে নারী শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেন। তো এটা হচ্ছে বেশ কিছু তথ্য রয়েছে। তারপর দেখো গুরুত্বপূর্ণ তথ্য বলি, এগুলো হচ্ছে উপরে যেগুলো সেগুলো হচ্ছে লেখক সম্পর্কিত, আর নিচে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যবলি বলে এটা গল্পের। তো অনেকের মতে চক্ষু কিসের দর্পণ? চক্ষু মনের দর্পণ। রমা সুন্দরীর স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অধীশ্বরকে? রমা সুন্দরীর দেবর। লেখিকা কাকে কখনোই প্রফুল্লমুখী দেখেননি? কলিমের স্ত্রীকে। তো এগুলো পড়লে তোমরা গল্পের ডিটেলস পেয়ে যাচ্ছ। এই পাশে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে, আর এমসিকিউটা এটা রয়েছে 49টা। এই তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে। পরবর্তীতে আরও যে গল্পগুলো রয়েছে বাংলা থেকে আসবে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, তাহলে তোমার মতো যারা পরীক্ষার্থী তাদেরও কিন্তু বেশ উপকার আসবে। এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপটা অবশ্যই জয়েন থাকবে। তো ভিডিওটিতে কিন্তু লাইক দিবে।